আপনি যে বললেন যে রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে নির্বাচনের জন্য, বিশৃঙ্খলা করতেছে। এখন এখন ক্ষমতায় থাকার অভিলাষ থেকে উপদেষ্টারা মনে করতে পারে যে এখন নির্বাচন প্রয়োজন নাই, কিন্তু অবস্থা যেইটা তারা বলবে ছাইরে দিয়ে আমার কান্দে পাচ্ছি, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ভাগি। আপনি যে বললেন যে রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে নির্বাচনের জন্য, বিশৃঙ্খলা করতেছে, আমি আপনাকে বলি প্রত্যেকটা বিশৃঙ্খলা মোকাবেলাই করছে রাজনৈতিক দলগুলো। এই 10 তারিখে যে আওয়ামী লীগের নামার কথা না, ওই জায়গাতে এই সরকারের ক্ষমতা ছিল ট্যাকেল দেওয়া, কে ট্যাকেল দিল? আমরা সারা রাত প্রোগ্রাম করলাম, তারপরে সবাইকে উদ্বুদ্ধ করলাম। 10 তারিখে বিএনপি লিডিং দিল, সব পুরা রাত পর্যায়েও পুরা মাঠের নিয়ন্ত্রণ ছিল বিএনপি, ইঞ্চি ইঞ্চি জায়গায় বিএনপির নিয়ন্ত্রণ ছিল। অন্যান্য সংগঠন 10 মিনিট আইসা প্রোগ্রাম করে চলে যায়, কিন্তু বিএনপির স্টেক হোল্ডারটা প্রত্যেক সেকেন্ডের, প্রত্যেক ন্যানো সেকেন্ডের জন্য তারা তাদের অচ্ছিদ্র নিরাপত্তা তারা ঢাকা শহরে রাখছিল। তাহলে আপনি এই বিএনপি আবার ষড়যন্ত্র করবে সরকারের বিরুদ্ধে, এটা আসলে এই সরকারকে এখনো টিকে থাকার জন্য বিএনপির পূর্ণ সমর্থন এবং সহযোগিতা প্রয়োজন। বিএনপি অনেক বড় একটা দল, তাদেরকে কটাক্ষ করে লাভ নাই। তাদের এই যে লড়াই, এই লড়াই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিএনপি, এরপরে মারা গেছে জামাত। আমার সংগঠন ছোট সংগঠন, আমরা আমাদের জায়গা থেকে কিছু কিছু কাজ করেছি, এবং রামপুরা বনশ্রীতে এই আন্দোলন যে বন্ধ হয়ে গেল, সেই বন্ধ হয়ে যাওয়া আন্দোলনের চেঞ্জ মেকার ছিলাম আমরা রামপুরা এবং বনশ্রীতে। আমরা সেখান থেকে আপনারা দেখেন সবাই হতাশ যে আন্দোলনটি শেষ হয়ে গেল, তখন আমরা রামপুরা বনশ্রীতে কি করলাম? আমরা পুরো আকাশ কালো করে দিলাম, হ্যাঁ, আকাশ ধোঁয়া উড়াই দিলাম, যে সমস্ত টায়ার জ্বালায় ঢাকাবাসীকে জানালাম যে আমরা এখনো শেষ হই নাই, আমরা আছি। আমাদের টায়ার পোড়ানোর জন্য যে উদ্দেশ্য ছিল যে এই টায়ারের ধোঁয়া যেন বঙ্গভবন থেকে, গণভবন থেকে দেখে হাসিনা রাষ্ট্রপতি তারা যেন সবাই ভয় পায়, এই জন্য আমরা টায়ার পোড়াছিলাম। তো আমরা আমাদের যে রাজনৈতিক, দেখেন ছাত্ররা আন্দোলন বন্ধ করেছিল, আর রাজনৈতিক কর্মীরা সেই বন্ধ হয়ে যাওয়া, মরে যাওয়া আন্দোলন রিস্টার্ট করেছিল। সেই রাজনৈতিক কর্মীরা এই সরকারের পতন চাইবে, এটা ভুল। আমরা নির্বাচন কেন চাই? নির্বাচন কেন চাই? একটা সরকার হলো একটা হুকুমত, এই হুকুমতটা রাষ্ট্রের শিরায় শিরায় প্রবাহিত হয়। দেখেন এই সরকার তিতুমির কলেজে ঝামেলা হলে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ ওইখানে এই সরকারের হুকুমত নাই। এই সরকার সোহরাওয়ার্দী কলেজে কেন নিয়ন্ত্রণ করতে পারতেছে না? ওইখানে তার হুকুমত নাই। তাহলে হুকুমতটা কার আছে? হুকুমতটা আছে একটা রাজনৈতিক দলের। জায়গায় জায়গায় তাদের হুকুমত আছে, শাসন আছে, সেই শাসন দিয়ে সমাজের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে। এই জন্যই আমরা বলছি যে একটা নির্বাচিত সরকার আসলে এই বিশৃঙ্খলাগুলো দূর হবে, কারণ সর্বত্র তাদের হুকুমত্ব এবং আনুগত্য থাকবে। এই আনুগত্য ছাড়া সমাজ চলে না। শাসন মানে কি? শাসন মানে আনুগত্য, নাগরিকদের আনুগত্য। এই সরকারের প্রতি নাগরিকরা ব্যাপকভাবে আনুগত্যশীল না, সবাই এই সরকারের কর্মী না, এই সরকারের কর্মী বাহিনী নাই, তাই তো এই সরকার বেশি দিন টিকতে পারবে না। সেই কারণে আমরা বলছি যে সঠিক সময়ের মধ্যে সংস্কার যা লাগবে করেন না। সদিচ্ছা থাকলে সংস্কার হবে না কেন? আপনি যদি মনে খারাপ ইচ্ছা থাকে তাহলে 3 বছর লাগবে, আর ভালো ইচ্ছা থাকলে ডাকেন সবাইকে, ডাইকা একটা একটা করে দপ্তর ধরেন, সবার পরামর্শ নেন, যা যা সমর্থন আসবে সেগুলো সংস্কার করে ফেলেন। আরে ভাই, এটা 3 মাসের কাজ, 3 মাসের কাজ, 6 মাসের কাজ। আপনি তো 3 বছরের স্বপ্ন দেখতে পারেন না। দেখেন, যে জনগণ 10 বছরের কথা বলছিল, যে ইউনূস সরকার 10 বছর থাকুক, সেই সরকার প্রথমে তারপরে বললো 5 বছর থাকুক, সেই জনগণ আবার বলতেছে 4 বছর থাকুক, সেই জনগণ বলছে 3 বছর থাকুক, সেই জনগণই বলতেছে 2 বছর থাকুক। এখন এই জনগণ কোন সময় বলবে, হুট করে নাইমে বলবে তাড়াতাড়ি নির্বাচন দাও, আর গ্যারান্টি কে দেবে বলেন? আচ্ছা, এই যে ফ্যাসিবাদের আমলে এই মাখামাখির ফলে আমি আমার অভিমতটা আমি দিচ্ছি না। মানে আমার বিষয় হলো নেটিজেনদের অভিমতটা কি, তারা এটাকে পজিটিভলি নিচ্ছে নাকি নেগেটিভলি নিচ্ছে। ফরহাদ মাজার সাহেবের যে জনপ্রিয়তা ছিল, যে গ্রহণযোগ্যতা ছিল, এতে কমলো নাকি বাড়লো? ফরহাদ মাজার সাহেব সাম্প্রতিক সময়ে যেই মতবাদগুলো দিচ্ছে, এইটা এমন একটা ইসলামের মতবাদ, এই ইসলামের মতবাদকে আমি নাম দিয়েছি ইসলাম উইথ মিউজিক। ফরহাদ মাজার সাহেব ইসলাম উইথ মিউজিক ডেভেলপ করছে, যে ইসলাম থাকবে সঙ্গে গান বাজনা থাকবে, ইসলাম থাকবে সঙ্গে ইস্কনও থাকবে, এইরকম একটা বিষয়। ঠিক আছে, এখানে আমাদের ধর্মগুলো যেগুলো রয়েছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো সবই ইস্টাবলিশড কমিউনিটি। এর মধ্যে ইস্কন নামে নতুন করে কোনো ধর্ম প্রয়োজন নাই, কিন্তু এগুলো নতুন থট ডেভেলপ করছে, এগুলো দিয়ে সামাজিক বিশৃঙ্খলা। আমি ফরহাদ মাজার ভাইকে, এই যে চিন্ময় গ্রেপ্তার করেছে, আপনি যে নিন্দা জানিয়েছেন, ঠিক আছে, আপনি দেশের সার্বভৌমত্বের সংকট তৈরি করেছেন। আপনার এই কথার ফলে যে এই যে চিন্ময়কে আটক করা যাবে না, ঠিক আছে,
চিন্ময়কে আটক করা যাবে না। আপনাকে আওয়ামী লীগ সরকার কেমনি চ্যাংদোলা করে নিয়ে আসছিল আপনার মনে আছে? আপনার আপনার অন্য জায়গায় সম্পর্ক, বিভিন্ন কিছু রং মাখায়ে মাখায়ে আপনার চরিত্র ঠিক নাই, কত কিছু আওয়ামী লীগ বানায়ে আপনাকে, যে ফরহাদ মাহমুদ সাহেব কত খারাপ মানুষ, আওয়ামী লীগ এরকম প্রমাণ করার চেষ্টা করছিল। কিন্তু আসলে কি আপনি অনেক খারাপ মানুষ? আপনাকে অনেক মানুষ আধ্যাত্মিক গুরু মনে করে, আমরা আপনাকে অনেক সময় করে ভালোবাসি, কিন্তু ইসকনের কাউকে আটক করা যাবে না। এইটা তো সার্বভৌমত্বের সংকট। এটা তো রাষ্ট্র হিসেবে রাষ্ট্রই থাকে না, যে রাষ্ট্র কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না, কাউকে আটক করতে পারবে না, কারো ষড়যন্ত্র প্রতিহত করতে পারবে না। এটা তো হয় না আসলে। উপদেষ্টা হওয়ার কি ইচ্ছা ছিল বা কোনো খায়েশ ছিল? আমার মনে হয় না ফরহাদ মাহমুদ স্যার উনি উপদেষ্টা হতে চান বা এরকম, ওনার এই ধরনের খায়েশ নাই, ওনার ক্ষমতা কেন্দ্রিক খায়েশ নাই বলে আমি মনে করি। আমি ওনাকে একজন ভালো মানুষ হিসেবে জানি এবং আমরা ওনাকে অনেক বিষয়েই ওনার চিন্তাগুলোকে আমরা আদর্শিক চিন্তা মনে করি, এগুলো খুবই আমাদের জন্য কল্যাণকর। কিন্তু ইসকন বিষয়ে আমি নাগরিক হিসেবে তার আচরণের এই কথাগুলোর আপত্তি জানাচ্ছি এবং এটা আমার অধিকার আছে। ভাই তারা না থাকলে ছোট একটা প্রশ্ন আছে। আমি উপদেষ্টা হলে আমেরিকাতে গিয়ে আমাকে ছেঁড়া ট্রাউজার পরে ঘুরতে হবে। মানে ইতিপূর্বে যারা যারা উপদেষ্টা হয়েছিল তারা, ওই যে মঈনুস আহমেদ, ফখরুদ্দিন, আমি দেখছি ওরা এটা কেমনে ছেঁড়া ট্রাউজার পরে আমেরিকাতে ঘুরতেছে। তা আমি এরকম, আচ্ছা আপনারা তারেক ভাই, দেখছেন না? তাহলে আপনার কি হওয়ার ইচ্ছা আছে? না না, আমি যেমন আছি এমনই থাকতে চাই। আমি মাঝে মাঝে আম মধু বিক্রি করি, ছোট ব্যবসা, পেরেশানি কম, 3 দিন বিক্রি করে 7 দিন খাই, ঠিক আছে, এইভাবে আমি থাকতে চাই। তারেক ভাই ছোট একটা প্রশ্ন আছে, একটু শুনছিলাম অনেকবার আপনি বলছিলেন যে আপনি একসময় বাসের মধ্যে ফিরুনি হ্যাঁ হ্যাঁ। না, আমাদের কোটা সংস্কার আন্দোলনের শুরুতে আমাদের খুবই অর্থ সংকট ছিল। তো আমার একটা কনসেপ্ট আছে, আমি তো আগে প্রচলিত ব্যবসাও করছি। প্রচলিত ব্যবসা যেগুলোতে বাবু হয়ে থাকতে হয় সেগুলোতে কিন্তু ইনকাম কম। যত ভদ্র ব্যবসা তত ইনকাম কম। যত এসি লাগাবেন আরামের ব্যবসা, ওটাতে ইনকাম নাই, প্রফিট নাই, খরচ বেশি। কিন্তু যত উন্মুক্ত জায়গায় ব্যবসা করব তত বেশি প্রফিট। এই জায়গা থেকে কোটা সংস্কার আন্দোলনের সময় শুরুতে আমরা অর্থনৈতিকভাবে সংকট করলে আমরা 4 জন মানে বাসে বাসে বিভিন্ন মানে টুথপেস্ট, টুথব্রাশ, তারপরে হলো টুথপিক, এই কটন বার, এগুলো আমরা বিক্রি করেছিলাম। শুধু তাই না, আপনার হলো দই বিক্রি করেছিলাম এবং দই এমনি জায়গাতে কম বিক্রি হয়। তারপরে একজন বললো যে মেয়েরা বেশি দই খায়, তাহলে কি করতে হবে, ইডেন কলেজের সামনে দই বিক্রি করেন। তা আমরা সরম টরম কিছু না কইরা ইডেন কলেজের সামনে গিয়ে দিছি। এখন দেখছি যে মেয়েরা দই কিনে না, কি করে, তাদের বয়ফ্রেন্ডরা জোর করে দই কিনে খাওয়ায়, ফলে এখানে ডবল বিক্রি হয়। তখন ভাইয়া আপনার প্রফিট কেমন হয়েছিল? প্রফিট কেমন লাভ হয়েছিল? ভালোই হয়েছিল, কিন্তু 2018 সালে যে নির্বাচন, এই নির্বাচনের সময় পলাশীতে যে আমার দইয়ের দোকানটা ছিল, এইখানে ওই ঢাকা ইউনিভার্সিটি হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা আমার দইয়ের দোকানটা পুরো ভেঙে ফেলে, তারপরে তাকে আমার ব্যবসাটা ধ্বংস হয়ে যায়। ওই দইয়ের ব্যবসাটা আর কন্টিনিউ করা সম্ভব হয় না। তারেক ভাই, আমার নির্বাচন নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো